বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমি তোমাদেরকে বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা করব। কস্ট কনসেপ্ট একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো পণ্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচের একটি পূর্ণাঙ্গ তালিকা। তাহলে আবার শুনো, কস্ট কনসেপ্ট কি? কস্ট কনসেপ্ট হলো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো একটি পণ্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচের একটি পূর্ণাঙ্গ তালিকা, যেই খরচগুলি ধাপে ধাপে সংগঠিত হয়। খরচগুলি একবারে হয় না। প্রথমে র মেটেরিয়াল কিনবো, তারপরে লেবার নিয়োগ করব, তারপরে ওইগুলি একটা ধাপ হবে, সেখান থেকে আবার ফ্যাক্টরির ভিতরে যাবতীয় খরচ হবে। এভাবে ধাপে ধাপে খরচগুলি সংগঠিত হবে। যেই খরচগুলি সংগঠিত হয় ধাপে ধাপে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হয়। তাইলে কস্ট কনসেপ্ট একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো একটি পণ্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচের একটি পূর্ণাঙ্গ তালিকা, যেই খরচগুলি ধাপে ধাপে সংগঠিত হয় এবং তার একটি তালিকা তৈরি করতে হয়। প্রতিটি ধাপ অতিক্রম করে এক একটি নতুন নাম ধারণ করে। তোমাদেরকে খরচের প্রতিটি ধাপের শেষে নামগুলি লিখতে হবে এবং সবশেষে বিক্রয়ের মাধ্যমে মুনাফা নির্ণয় করে দেখাতে হবে। এখন উৎপাদনকারী প্রতিষ্ঠান কি, খরচ কি, ধাপগুলি কি, সেটা হয়তো তোমাদের এখনই নলেজে আসে নাই। তাহলে এটা বোঝার জন্য আমি একটা তোমাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি। কোন একটি মানব সন্তান জন্মের সাথে সাথে তাকে বলা হয় নিউবর্ন বেবি, শিশু, একদম চাইল্ড বলা হয় তাকে। এরপরে তার বয়স যখন একটু বৃদ্ধি পায়, হয়তো 5, 7, 8 বছর হইল, তখন ওকে বলা হয় বালক বা বালিকা। এরপরে তার বয়স যখন 15, 16, 18 হয়, তখন বলা হয় তাকে টিনেজার। এরপর যখন তার বয়স হয় 20, 22, 25, তখন তাকে বলা হয় যুবক বা যুবতী। এরপরে আর এক ধাপ অতিক্রম করে যখন সে 40, 45 বছর বয়সে পদার্পণ করে, তখন তাকে বলা হয় প্রৌঢ়। এরপরে যখন তার বয়স 50 অতিক্রম করে 60, 70, 80 হয়, তখন তাকে বলা হয় বৃদ্ধ বা বৃদ্ধা। তাহলে এক একটা ধাপ অতিক্রম করে দেখছি আমাদের এক একটা নাম আমরা ধারণ করি। তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রেও ঠিক একইভাবে এক একটা খরচ অতিক্রম করবে আর এক একটা নতুন নাম ধারণ করবে। তাহলে এই খরচগুলি ধাপে ধাপে লিখবো এবং নতুন নামগুলি লিখবো। এটাই কস্ট কনসেপ্টের কস্ট শিট চ্যাপ্টারের একটি পূর্ণাঙ্গ অঙ্কের বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক আছে। সাধারণ কস্ট শিটের অঙ্ক। এই চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক আছে। সাধারণ কস্ট শিটের অঙ্ক, সাধারণ কস্ট শিটের অঙ্ক। দেখতে থাকো, আমি আস্তে 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 প্রতিটা এন্ট্রি আলোচনা করব। সাধারণ কস্ট শিটের অঙ্ক, মিসিং ফিগারের অঙ্ক, টেন্ডার কস্টের অঙ্ক। তাইলে সাধারণ কস্ট শিটের অঙ্ক, একটা সাধারণ খরচের তালিকা তৈরি করব। এই কস্ট শিটের তালিকা যদি আমরা জানতে পারি, তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি এবং টেন্ডারের অঙ্ক করতে আর কোনো বেগ পেতে হবে না। অর্থাৎ কস্ট শিটের তালিকাটা, কস্ট শিটটা বা খরচের তালিকাটা ওইটা দিয়েই মিসিং ফ্রিকোয়েন্সি এবং টেন্ডারের অঙ্ক করতে আমাদের সাহায্য করবে। সাধারণ কস্ট শিটের সাধারণ কস্ট শিটের অঙ্ক জানা থাকলে মিসিং ফ্রিকোয়েন্সি এবং টেন্ডারের অঙ্ক পারা যাবে। এখন দেখো, তাই অবশ্যই তোমাদের কস্ট শিট সম্পর্কে, তাই তোমাদেরকে অবশ্যই কস্ট শিট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা
থাকতে হবে। এখন আসো কস্ট কনসেপ্ট, খরচের ধারণা। এই চ্যাপ্টারে মূল কাজ হলো কস্ট শীট তৈরি করা। এর একটি ভিত্তি অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং বিস্তারিত আলোচনা করে দেখালাম। এত বড় অঙ্ক কখনো পরীক্ষায় আসে না, আসতে পারে না, কিন্তু যত রকমের খরচ আছে সব ধরনের খরচগুলি একত্রে আমি এখানে উপস্থাপন করলাম, যাতে তোমরা যে কোনো ধরনের এন্ট্রি পরীক্ষায় সহজভাবে উত্তর করতে পারো। তাহলে আসো কস্ট শীট, কস্ট স্টেটমেন্ট একই অর্থ। আমরা করব আমেরিকান সিস্টেম অর মডার্ন সিস্টেম, আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতিতে করব, ব্রিটিশ পদ্ধতি আমরা এখন আর করব না। তাইলে এখন দেখো অঙ্ক শুরু। ওপেনিং স্টক অথবা ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল, অ্যাড ক্যারেজ ইনওয়ার্ড বা ক্যারেজেস বা ক্যারেজ অন পারচেজ। এই তিনটি খরচ একত্রে যোগ করলে আমাদের যে টোটালটা বের হবে তার নাম বলবো আমরা কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। ওই যে বললাম খরচের এক একটা ধাপ অতিক্রম করবে, এক একটা নতুন নাম ধারণ করবে। তাইলে প্রথমে তিনটা খরচ একত্র করলে, তিনটি খরচ একত্র হয়ে একটি নতুন নাম দেব আমরা, একটা নতুন নাম ধারণ করবে কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। আমরা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত যেই খরচগুলি লিখবো তার স্টার্টিংয়ে, বিগিনিংয়ে, শুরুতেই লিখবো কাঁচামাল কত লাগলো। র মেটেরিয়াল অর্থ কাঁচামাল, র মেটেরিয়াল অর্থ কাঁচামাল, র মেটেরিয়াল অর্থ কাঁচামাল। যেমন আসবাবপত্র বানানোর কাঁচামাল হলো কাঠ, কলম পেন্সিল কলম বানানোর কাঁচামাল হলো প্লাস্টিক, তারপরে তোমার জামা বা গার্মেন্টসের কাঁচামাল হলো কাপড়, আবার সুতার মিলিং স্পিনিং মিলের র মেটেরিয়াল হলো কটন, তুলা। তাহলে এভাবে যেই প্রোডাকশন করব ওই প্রোডাকশনের সাথে সম্পর্কিত রিলেটেড র মেটেরিয়াল আমরা পাবো। তাহলে র মেটেরিয়াল দেয়া থাকবে। তাহলে তিনটি খরচ যোগায় একটি নতুন নাম ধারণ করলো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল অথবা ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল, অ্যাড ক্যারেজ ইনওয়ার্ড বা ক্যারেজ অন পারচেজ। এই তিনটি খরচ যোগ করে একটি নতুন নাম দেব কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, ব্যবহারের জন্য পর্যাপ্ত কাঁচামাল। এর থেকে আবার তিনটি খরচ বিয়োগ দেব লেস পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ডস, পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ডস। যেই মাল আমরা ক্রয় করেছি সব মালগুলি আমাদের প্রোডাকশনের জন্য সুইটেবল নাও হইতে পারে। আনসুইটেবল কিছু প্রোডাক্ট যদি আমাদের ঘরে এসে থাকে, আমাদের ফ্যাক্টরিতে, আমাদের গুদামে এসে থাকে, তাহলে সেটাকে আমরা ওই ভেন্ডরকে, ওই বিক্রেতাকে ফেরত দিয়ে দেব। তাইলে পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ডস। অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল, এটা হলো আমরা যে কাঁচামাল ক্রয় করে প্রথমে স্টোরেজ করলাম, গুদামজাত করলাম প্রোডাকশনের পূর্বে। যেমন আমরা কাঠের ফার্নিচার তৈরি করব, কাঠ কিনে যে গুদামে রাখলাম সেখানে উই পোকায় আমাদের কিছু কাঠ নষ্ট করে দিতে পারে, অথবা ওই গুদাম ঘরের স্বেচ্ছেতে ভাবের কারণে কিছু মাল আমাদের ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা যার থেকে ক্রয় করেছি তাকে আর রিটার্নও দেওয়া যাবে না। তাহলে ওটা আমাদের অস্বাভাবিক লস, অ্যাবনর্মাল লস নামে আমরা ওটাকে রিজেক্ট করে দেব, বাতিল করে দেব, ফেলে দেব। তাহলে ওটার নাম অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বা ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা যতটুকু মাল উৎপাদন করবে ঠিক ততটুকুই র মেটেরিয়াল কিনে না, তার চেয়ে একটু বেশি পরিমাণ কিনে। তার কারণ অ্যাবনর্মাল লস, পারচেজ রিটার্ন যাওয়ার পরেও যেন সাফিসিয়েন্ট মাল থাকে, পর্যাপ্ত র মেটেরিয়াল থাকে, যেটা দিয়ে আমাদের রিকোয়ার্ড প্রোডাকশন আমরা ফুলফিল করতে পারি। এই জন্য কিছু বাড়তি প্রোডাক্ট কেনা হয়। তার থেকে সব প্রোডাক্টই আমরা ইউজ করতে পারি না, কিছু প্রোডাক্ট উৎপাদনের শেষে আনইউজড থেকে যেতে পারে, যাকে বলে ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। তাহলে এই তিনটি খরচ একত্রে করে যদি আমরা র
র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ 2,30,000 থেকে এই 30,000 বাদ দেই, তাইলে হবে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম, কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম, কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। তাইলে প্রথম 3টি খরচ যোগ করে একটি নাম ধারণ করে কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, তার থেকে 3টি খরচ বাদ দিলে থাকবে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। আমাদের যেই পরিমাণ র মেটেরিয়াল ব্যবহৃত হলো তার খরচ। এরপরে আসো অ্যাড, এর সাথে আমরা আবার যোগ করে দেব, অ্যাড যোগ করব ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস, অর্থাৎ ডাইরেক্ট লেবার প্রত্যক্ষ মজুরি, ডাইরেক্ট ওয়েজেস এটা অর্থ প্রত্যক্ষ মজুরি, প্রোডাক্টিভ ওয়েজেস উৎপাদনের মজুরি। অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস, প্রত্যক্ষ খরচ যদি কিছু অঙ্কে দেয়া থাকে। প্যাকিং এক্সপেন্সেস ফর প্রোডাকশন, প্রোডাকশনের জন্য যদি কোনো প্যাকিং করে তারপর প্রোডাকশন করতে হয়। এই 3টি খরচ আমরা যোগ করব, যোগ করলে 1,80,000, যোগ করলে টোটাল হবে 3,80,000। এটার নাম প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, প্রধান ব্যয়। যেমন আমরা বলি না প্রাইম মিনিস্টার, অর্থ কি প্রধান মন্ত্রী, তাইলে এটাকে বলা হয় প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, প্রধান ব্যয়। এরপরে ফ্যাক্টরি এক্সপেন্সেস বা ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট ঢুকে যাবে, সেখানে গিয়ে আবার এক ধাপ খরচ সংগঠিত হবে। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিং, পাওয়ার বা ফুয়েল, মোটিভ পাওয়ার বা কোল, গ্যাস অ্যান্ড ওয়াটার, ফ্যাক্টরি সাপ্লাইজ, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি বা ফোরম্যান স্যালারি, ফোরম্যান স্যালারি বা ফোরম্যান স্যালারি, ডিপ্রিসিয়েশন অন মেশিনারি অথবা ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস, হলেজ, কনজিউমেবল স্টোর, repairs and maintenance, drawing office salary, amortization of patents, স্পেয়ার পার্টস, ওভারটাইম প্রিমিয়াম, এই সব খরচগুলি আমরা যোগ করব। যোগ করে লেস সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ দেব, বিয়োগ দিলে একটা নতুন নাম আবার ধারণ করবে, কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, উৎপাদনের জন্য যেই মাল আমরা কারখানায় দিলাম, কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, প্রোডাকশনের জন্য যেই মাল পুট করলাম ফ্যাক্টরিতে তার খরচ। এর সাথে অ্যাড বিগিনিং ইনভেন্টরি of raw work in process, beginning inventory of work in process, beginning inventory of work in process, opening stock অথবা inventory of beginning inventory of work in process, এটা যোগ করব। যোগ করে একটি নাম দেব cost of goods processed বা cost of goods processed during the period, less ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস, এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে একটি নাম ধারণ করবে ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা কস্ট চার্জ ইনটু প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। এটাকে আলাদা আলাদা বিভিন্ন নামে প্রতি শব্দে অথবা সিনোনিমস আকারে এটা বলতে পারে। সবগুলি কথাই আমাদের জানতে হবে, তার কারণ কখন কোন শব্দটা প্রশ্নের ভিতরে প্রয়োগ করে দিবে আমি তো সেটা জানি না, বা তোমরা তো এটা সব টোটালটা ধারণা না নিয়ে গেলে তখন কিন্তু ওখানে বিপাকে পড়তে হবে পরীক্ষা হলে। অ্যাড ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, যোগ করে নাম ধারণ করবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, লেস ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট। এলো আমাদের অঙ্কের একটা ধাপ, কস্ট শিট। এরপরে তৈরি করতে হয় ইনকাম স্টেটমেন্ট। ওই যদি অঙ্কে সেল দেওয়া থাকে তাহলে আমরা প্রফিট বের করে দেখাবো। এই দেখো প্রশ্নের সেলস বা সেলিং প্রাইস দেওয়া আছে, ওর থেকে কস্ট অফ সোল্ড বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে বের হলো গ্রোস মার্জিন, তার থেকে লেস কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস, যেমন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা ওভারহেড কস্ট, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড
অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, এটা বিয়োগ দেব। এরপরে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যেটা আছে সেটাও আমরা বিয়োগ দেবো। এই যে ব্র্যাকেট দিয়ে দেখানো মানে বিয়োগ করে দেখানো হয়েছে, বিয়োগ করে দেখানো হয়েছে। উপরে সেলস আছে প্লাস অবস্থায় 3,06,30,000, তার থেকে সেলস ছিল 9,90,000, তার থেকে কস্ট অফ গুড সেল 6,30,000 বাদ দিলে গ্রোস মার্জিন গ্রোস প্রফিট হয়েছিল 3,60,000। তার থেকে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,45,000 এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 1,30,000 বাদ দিলে পাবো নেট ইনকাম। এখন দেখো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে কি কি খরচ যায়? অফিস রেন্ট, অফিস লাইটিং বা ইলেকট্রিসিটি, অফিস স্টাফ স্যালারি বা ম্যানেজিং ডাইরেক্টর স্যালারি বা রিমুনারেশন। ম্যানেজিং ডাইরেক্টর স্যালারিকে স্যালারি বা রিমুনারেশনও বলে, সম্মানী ভাতা। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ বা অফিস সাপ্লাইজ না অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস, অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস, অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস, অফিস সাপ্লাইজ খরচ বা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ছাপা ও মনিয়ারি খরচ একই অর্থ। ব্রিটিশ ইংলিশে বলা হয় প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, আর আমেরিকান ইংলিশে বলা হয় অফিস সাপ্লাইজ। কাউন্টিং হাউস স্যালারি, ডাইরেক্টর অ্যান্ড অডিটর ফিস, লিগাল এক্সপেন্সেস, টাইম কিপিং স্যালারি, পোস্টেজ, টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন, এগুলি সব অফিসিয়াল এক্সপেন্সেস। এটা আমরা টোটাল করে একবারে গ্রস প্রফিট থেকে বাদ দেব। এরপরে আসো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কি কি থাকে? সেলসম্যান স্যালারি বা কমিশন, শোরুম রেন্ট, শোরুম লাইটিং অ্যান্ড হিটিং, ক্যারেজ আউটওয়ার্ডস, অ্যাডভার্টাইজিং, ব্যাড ডেটস বা ব্যাড ডেটস রিটেন অফ, মার্কেট রিসার্চ অ্যান্ড সেলস প্রমোশন, ডেটর্স debts collection expenses, sample and catalog, discount allowed. A discount allowed টা নন ফিনান্সিং আইটেম। ডিসকাউন্ট অ্যালাউড এটা হলো তোমার কস্ট অ্যাকাউন্টিং আইটেম না, এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আইটেম, এটা হলো ফিনান্সিয়াল আইটেম। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে পাইলাম নেট ইনকাম। টোটাল নেট ইনকাম বের হইলো। এখন আসো, আমি তো তোমাদেরকে শুধু ডাইরেক্ট কথাগুলি দেখালাম, কিন্তু প্রত্যেকটা তো আলাদা আলাদা মিনিং আছে, আলাদা আলাদা অর্থ আছে। সেই অর্থগুলি আমরা এখানে আলোচনা করব। দেখো, কস্ট স্টেটমেন্ট আমেরিকান স্টাইল আর মডার্ন সিস্টেম। আসো, ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, কাঁচামালের প্রারম্ভিক মজুদ। একজন ম্যানুফ্যাকচারার সে যদি একজন জাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকে, তাইলে প্রিভিয়াস ইয়ারে গত বছরে সে প্রোডাকশন করার পরে তার কিছু আনসোল্ড র মেটেরিয়াল ক্লোজিং স্টক যদি থাকতেই পারে, সেটা বর্তমান বছরে বিগিনিং ইনভেন্টরি নামে নিয়ে আসবে। শুধু অতটুকুই তো কারেন্ট ইয়ারের প্রোডাকশন কমপ্লিট করা যাবে না, ওই জন্য পারচেজ অফ র মেটেরিয়াল, নতুন করে কিছু কাঁচামাল সে কিনবে। অ্যাট ক্যারেজ ইনওয়ার্ড বা ক্যারেজ অন পারচেজ, ওই ক্রয়কৃত পণ্য বহন করে আবার ফ্যাক্টরি গুদামে বা ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। তাহলে এই তিনটা খরচ যোগ করলে নাম হবে কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, ব্যবহারের জন্য পর্যাপ্ত মাল, এখনো আমরা ব্যবহার করি নাই। এরপরে আসো লেস পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ডস, অর্থাৎ ওই ক্রয়কৃত মালের ভিতরে যদি আমাদের আনসুইটেবল কোনো মাল এসে থাকে অথবা কোনো নষ্ট ড্যামেজ মাল এসে থাকে, সেটাকে আমরা ওই বিক্রেতা অর্থাৎ ভেন্ডার যে বিক্রেতার কাছে ফেরত দিয়ে দেব। এখন অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল, আমাদের কারণে গুদামে থাকা অবস্থায় যদি কোনো মাল অথবা প্রোডাকশনের সময় যদি কোনো মাল নষ্ট হয়ে যায়, সেটাও আমরা বাদ দিয়ে দেব। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বা ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, আমরা উৎপাদনের জন্য যা কাঁচামাল পারচেজ করি সবই তো আমরা একদম নিঃশেষ করে ফেলতে পারি না। প্রোডাকশনে কিছু আনইউজ থাকতে পারে, যেটা নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছরে আমরা প্রোডাকশনে ইউজ করব, যেটাকে কারেন্ট ইয়ারের ক্লোজিং আর নেক্সট ইয়ারে ওটাকে আমরা দেখাবো
বিগিনিং, তাহলে কিছু ক্লোজিং স্টক আমাদের থাকতে পারে। তাহলে এই তিনটা খরচ একত্র করে যদি আমরা কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ থেকে বাদ দেই, তাহলে পাবো কস্ট অফ র মেটেরিয়াল ইউজ। অ্যাভেলেবল শব্দটা আর থাকবে না, অ্যাভেলেবল শব্দটা আর থাকবে না, ইউজ হয়ে যাবে বা কনজিউম লিখবো। এর সাথে আবার তিনটা খরচ আমরা যোগ করব। ডাইরেক্ট লেবার, যারা প্রত্যক্ষভাবে ওই মাল, ওই প্রোডাকশনের আইটেমগুলি, র মেটেরিয়ালগুলি প্রত্যক্ষভাবে ধরে, টাচ করে, তারপরে ওই মাল প্রোডাকশন করবে, তাদের যে মজুরি দিব তার নাম প্রত্যক্ষ মজুরি, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস। ডাইরেক্ট এক্সপেন্সেস, যদি প্রশ্নে আরো কোনো প্রত্যক্ষ খরচ দেয়া থাকে সেটাও এখানে আসবে। প্যাকিং এক্সপেন্সেস ফর প্রোডাকশন, উৎপাদনের জন্য প্যাকিংও লাগতে পারে। যেমন আমরা জানি প্যাকিং করতে হয় বিক্রয়ের সময়। আমি যদি বিক্রেতা হই তাহলে কোনো প্রোডাক্ট বিক্রি করার সময় ওই ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি একটি প্যাকেট করে তারপরে ক্রেতার হাতে আমি অর্পণ করি। কিন্তু প্রোডাকশনে আমরা কখনো সাধারণত আমরা দেখি না যে প্রোডাকশনে কি ধরনের প্যাকিং প্রয়োজন হয়। আর সাধারণত তোমরা বা আমরা কখনো ফ্যাক্টরি ইন্সপেকশনও করি না, আর দেখিও না যে কখন কিভাবে লাগে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বুঝাই। যেমন ছোট ছোট কেক তৈরি হয় অথবা বড় কেক তৈরি হয়। আমরা ফ্যামিলিতে কেক তৈরি করলেও তো সে কেকের উপাদানগুলি সব মিক্স করে ওভেনে যখন আমরা ঢুকাই তখন যে পাত্রটায় করে দেয় এটাকে বলে কেক ডাইস, কেক ডাইস। তাহলে ওটাও তো ওয়ান কাইন্ড অফ প্যাকিং। এখন কোনো প্রোডাকশন যখন হবে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেমন আমরা জানি আমাদের দেশে লক্ষ লক্ষ পিস ছোট ছোট কেক বিক্রি হয়। যেমন চায়ের দোকানে যদি আমরা যাই সেখানে দেখবো প্রতিটি দোকানই অন্তত 2-10 পিস কেক তাদের দোকানে বিক্রয়ের জন্য থাকে। হাজার হাজার চায়ের দোকান আছে, তাইলে লক্ষ লক্ষ পিস কেক তারা উৎপাদন করে এই চায়ের দোকানে সাপ্লাইয়ের জন্য। তাইলে এই জন্য ওরা ছোট ছোট কেক ডাইসে উপাদানগুলি দিয়ে তারপরে ওভেনে ঢুকিয়ে দেয় প্রোডাকশনের জন্য। তাইলে আমরা বলতে পারি যে এটাও অন কাইন্ড অফ প্যাকিং। এখন আসো, এই তিনটি খরচ যোগ করলে হবে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, প্রধান ব্যয়। এরপরে পণ্য ঢুকে যাবে, প্রোডাক্ট ঢুকে যাবে ফ্যাক্টরিতে। এখানে ফ্যাক্টরি এক্সপেন্সেস বা ফ্যাক্টরির ওভারহেড, অতিরিক্ত খরচগুলি যোগাবে। যেমন ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরির ভাড়া, কারখানার ভাড়া, ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিং। ফ্যাক্টরির মধ্যে অন্ধকার থাকে সেখানে 220 ভোল্টেজ দিয়ে আবার লাইট জ্বালাতে হয়, বাল্ব জ্বালাতে হয়, তার বিদ্যুৎ বিল। আর হিটিং, যেমন সাইবেরিয়ার মতো দেশ, সেখান থেকে আমরা দেখি শীতের দিনে সব পাখিগুলি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে বা আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে চলে আসে। কিন্তু সেখানের মানুষগুলি কি চলে আসে? সাইবেরিয়ার দেশ প্রচন্ড ঠান্ডা, ওখানে বরফ পড়ে, ওখানে প্রচন্ড ঠান্ডা হয়, কিন্তু মানুষ তো সেখানে বসবাস করে, উৎপাদন তো সেখানে ঠিকই চালু থাকে। তাহলে কারখানার চতুর্দিকে ওরা হিটিং এর ব্যবস্থা করে, রুমের ভিতরে হিটিং এর ব্যবস্থা করে। তাহলে ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিং, এটা ফ্যাক্টরি রিলেটেড খরচ। পাওয়ার, ফুয়েল, মোটিভ পাওয়ার বা কোল, গ্যাস অ্যান্ড ওয়াটার। 440 লাইনকে বলে পাওয়ার। 220 লাইন হলো ইলেকট্রিসিটি। 220 লাইন আমাদের দেশে অফিসিয়াল অ্যান্ড ডোমেস্টিক ইউজ হয়। আর উন্নত বিশ্বে 220ও লাগে না, ওরাও 110 ভোল্টই ওরা অফিসিয়াল অ্যান্ড ডোমেস্টিক ইউজ করতে পারে। আমরা অতটা উন্নত দেশের মতো উন্নতিতে বুঝতে পারি নাই, তাই আমাদের দেশে এখনো 220 দিয়া 220 ভোল্টে অফিসিয়াল অ্যান্ড ডোমেস্টিক ইউজ হয়। আর কারখানায় হেভি হেভি মেশিনগুলি চলে 440 440 ভোল্টে। তাহলে পাওয়ার ডোমেস্টিক অ্যান্ড অফিসিয়াল ইউজ হয় না, এটা অবশ্যই ফ্যাক্টরি ইউজ। তাহলে পাওয়ার, ফুয়েল, মোটিভ পাওয়ার বা কোল, গ্যাস অ্যান্ড ওয়াটার। যেখানে পাওয়ার নাই সেখানে কয়লা, গ্যাস, ওয়াটার অথবা ফুয়েল, জ্বালানি। জ্বালানি মানে পেট্রোল, ডিজেল, অকটেন, যেগুলি দিয়ে কারখানা মেশিন চালানো হয়। তাহলে এটাও ফ্যাক্টরি খরচ। পাওয়ার বা ফুয়েল অর্থাৎ জ্বালানি, মোটিভ পাওয়ার বা কোল, গ্যাস অ্যান্ড ওয়াটার। এরপর আসো ফ্যাক্টরি সাপ্লাইজ। ফ্যাক্টরির ভিতরেও বিভিন্ন ধরনের সাপ্লাইজ অর্থাৎ স্টেশনারি লাগতে পারে। ফ্যাক্টরির ভিতরেও হিসাব নিকাশ আছে, সেখানেও কাগজ কলম, খাতা, পেন্সিল লাগতে পারে। এখন আসো ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি। সাধারণত ফ্যাক্টরি ম্যানেজারকে ম্যানেজার বলা হয় না, তাকে বলা হয় ফোরম্যান। তাহলে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি বা ফোরম্যান স্যালারি, ফোরম্যানকে বেতন দেব।
ডিপ্রিসিয়েশন অন মেশিনারি, হেভি মেশিনগুলি কখনো অফিসে বা শোরুমে দোকানে ব্যবহার হয় না, এগুলি ব্যবহার হয় ফ্যাক্টরিতে। তাহলে মেশিনের ডিপ্রিসিয়েশন অবশ্যই আমরা ফ্যাক্টরিতে নেব। আবার ফ্যাক্টরি তো খোলা আকাশের নিচে হয় না, সেখানে তো একটি বিল্ডিং থাকে, ভবন থাকে, টিন শেড থাকে। তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন সেটাও আসবে ফ্যাক্টরি ফ্যাক্টরি এক্সপেন্সেস এর ভিতরে। ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস। মনে করি আমরা কাঠের ফার্নিচার তৈরি করব, খাট, আলমারি, শোকেস। এখন এইগুলি উডেন কালার, কাঠ কালার দিয়েই তো আমরা বাজারে বিক্রি করতে পারি না। ওর উপরে বিভিন্ন ধরনের কালার, আগে সিরিজ কাগজ দিয়ে ওটাকে মসৃণ করা হয়, তারপরে বিভিন্ন ধরনের ভার্নিশের প্রলেপ দেওয়া হয়। এইগুলিকে বলে এই যে, তাইলে এই যে ভার্নিশ এবং ওই যে আমরা রং ব্যবহার করি, এটাকে বলা হয় ইনডাইরেক্ট মেটেরিয়াল। ওই ইনডাইরেক্ট মেটেরিয়ালটা যেই লেবাররা ওই প্রোডাক্টের গায়ে প্রয়োগ করে তাদের যে বেতনটা দেয়, তাদের যে মজুরি দেয়, সেটা ইনডাইরেক্ট ওয়েজেস। হলেজ শব্দের অর্থ ভার উত্তোলন। হলেজ শব্দের অর্থ ভার উত্তোলন। ফ্যাক্টরির ভিতরে হেভি কাঠগুলি কেটে ছোট ছোট টুকরা করে তারপরে সেখানে ফার্নিচার তৈরি হয়। এখন অত বড় হেভি কাঠগুলি সাধারণত মানুষ হাতের মাধ্যমে এদিক সেদিক আনা নেওয়া করতে পারে না। ওই জন্য ফ্যাক্টরির ভিতরে ছোট ছোট ক্রেন ব্যবহার হয়, যারা ওই ক্রেনের মাধ্যমে ওই প্রোডাক্টগুলি, ওই র মেটেরিয়ালগুলি এদিক থেকে ওদিকে আনা নেওয়া করে, যাকে বলে হলেজ অর্থ ভার উত্তোলন। হলেজ অর্থ ভার উত্তোলন। কনজিউমেবল স্টোর নামেও যদি কোনো খরচ থাকে আনবো। রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স, সাধারণত আমরা রিপেয়ার করি বড় বড় মেশিন পত্রের, কারখানায় মেশিন ইউজ হয়, তাহলে রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স সাধারণত ফ্যাক্টরি রিলেটেড খরচ। এখন আসো ড্রয়িং অফিস স্যালারি। ড্রয়িং সাথে অফিস বলছে, তাহলে এটা তো যাওয়ার কথা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের মধ্যে। স্যার এখানে তো অফিস বলা আছে, কিন্তু তোমরা কি লক্ষ্য করছো পিছনে ড্রয়িং কথাটা বলা আছে? ড্রয়িং অফিস স্যালারি। আমরা যদি কোনো একটা টাইম ফ্যাক্টরিতে ঢুকি, যেখানে শাড়ি, 3 পিস এইগুলি ড্রয়িং করা হয়, অর্থাৎ ওইগুলি প্রিন্ট করা হয়। প্রিন্ট করে তো বিভিন্ন ধরনের ছাপা থাকে, সেখানে ওই ছাপাগুলি আর্টিস্টরা হাতে আর্ট করে ট্রেসিং পেপারে ওটাকে কনভার্ট করে তারপরে ফ্যাক্টরিতে ওটা দিয়ে প্রোডাকশন করা হয়, ওটা দিয়ে ছাপা হয়। তাইলে যেই ড্রয়িং ম্যান অর্থাৎ আর্টিস্ট ওটা ড্রয়িং করবে, ট্রেসিং করবে, সে যেই অফিসটা ব্যবহার করবে তার জন্য আলাদাভাবে একটা অফিসের ব্যবস্থা করতে হয়। সে ফ্যাক্টরির ভিতরেও ওই কাজ করতে পারে না, আবার ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টরের অফিসে বসেও এই ড্রয়িং করতে পারে না। তার জন্য আলাদা ছোট্ট একটা রুমের ব্যবস্থা করা হয়, যেটাকে বলে ড্রয়িং অফিস স্যালারি, যেখানে বসে সে বিভিন্ন প্রোডাক্টের ড্রয়িংগুলি করে। তাহলে এটাও উৎপাদন সংক্রান্ত খরচ। অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্টস, অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তির যে ধরনের অবচয় হয় ওকে বলে অ্যামোর্টাইজেশন। যেই সম্পদ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু তার তো ব্যবহার জন্য তো একটা অবচয় আমরা দেখাই, যেটাকে অবচয় না বলে বলি অবলোপন। যেমন সুনামের অবলোপন, প্রাথমিক খরচের অবলোপন, তারপরে প্যাটেন্টসের অবলোপন, তারপরে আমরা বলি অবলেখকের দস্তুরি, সেটারও অবলোপন করি, আন্ডাররাইটার কমিশন অবলোপন করি, ওটাকে ইংরেজিতে বলে অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্টস। তাহলে এটাও আমাদের ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস এখানে আনবো। স্পেয়ার পার্টস, খুচরা যন্ত্রাংশ কোথায় লাগে? ফ্যাক্টরিতে হেভি মেশিন থাকে, সেখানে খুচরা যন্ত্রাংশ লাগে। ওভারটাইম প্রিমিয়াম, ওভারটাইম দেওয়া হয় ওয়ার্কারদের, ফ্যাক্টরি ওয়ার্কারদের, মজুরদের মূল মজুরির পরে বাড়তি টাইমটা যে তারা কাজ করে, যেমন ফ্যাক্টরি অফিসিয়াল টাইম 9টা 5টা। এখন আমাদের মালিক পক্ষ আমরা অনেক সময় ওয়ার্কারদের অনুরোধ করি যে আমাদের আরো কিছু বাড়তি টাইম তোমাদের কাজ করে দিতে হবে, কিন্তু সেটা বিনা মজুরিতে নয়। ওয়ার্কারদের 9টা 5টা ডিউটির পরেও বাড়তি ডিউটি করালে সেই ডিউটির জন্য যে অতিরিক্ত বেতনটা দেওয়া হয় অতিরিক্ত সময়ের জন্য, ওটাকে বলে ওভারটাইম প্রিমিয়াম। এটা সাধারণত ফ্যাক্টরি সংক্রান্ত খরচ, কারণ ওভারটাইম পায় কর্মচারীরা, কর্মকর্তাদের কোনো ওভারটাইম হয় না। এখন আসো এই যাবতীয় খরচগুলি আমরা ফ্যাক্টরির যোগ করলে হলো 2,65,000, আর উপরে যে খরচ ছিল আমাদের 3,80,000, এর সাথে 2,65,000 যোগ করে টোটাল আমরা পেলাম কত? 6,45,000। লেস সেলস অফ স্ক্র্যাপ। এখন আসো এই সেলস অফ স্ক্র্যাপটা কি?
আমরা যে লক্ষ লক্ষ পিস মনে করো কাঠের স্কেল তৈরি করব অথবা ফার্নিচার তৈরি করব, এখানে কিছু কাজ নষ্ট ভাঙা যেতে পারে, আবার কিছু উৎপাদনের সময় আমাদের হাতে ভাঙতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। সেই র মেটেরিয়ালের যেই অংশগুলি আমাদের হাতে নষ্ট হবে, সেই নষ্ট হাজার হাজার পিস মাল নষ্ট হতে পারে। আবার মনে করো কাঠের ফার্নিচার বানাতে কাঠকে ফিনিশিং করার সময় কাঠের যে স্ক্র্যাপটা বের হবে, নষ্ট অংশটা বের হবে, ভুসি বের হবে, সেইগুলি আমরা টনের পর টন ভুসি, আমরা তো ওইগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেব না, ওদিকে আমরা ডাস্টবিনে ফেলে দেব না, ওইগুলি আমরা আবার বিক্রি করে দেব, সেলস অফ স্ক্র্যাপ। এগুলি আবার কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের র মেটেরিয়াল হিসেবে ব্যবহার হবে। যেমন তোমরা এখন বর্তমান যুগে দেখবে কাঠের বিকল্প কাঠ, যেমন প্লাইউড, এই যে আমাদের উড যেগুলি, এগুলি আমাদের এই যে আমাদের যে স্ক্র্যাপ, এইগুলি ওরা নিয়ে এগুলিকে ডাস্ট তৈরি করে, ডাস্ট আকারে তার সাথে এক ধরনের আঠালো পদার্থ প্রয়োগ করে বড় বড় বোর্ড তৈরি করে, যেগুলিকে আমরা এই উডেন বোর্ড নামে ব্যবহার করি। এখন দেখো এই সেলস অফ স্ক্র্যাপ বলে এটাকে, তাহলে আমাদের নষ্ট মালগুলি কারণ না কারোর আবার র মেটেরিয়াল হিসেবে ইউজ হবে, তাহলে আমরা এটা বিক্রি করে যে টাকাটা পাবো সেটা আমাদের টোটাল প্রোডাকশন কস্টকে লেস করে দিবে, প্রোডাকশন কস্টকে আমাদের কমিয়ে দিবে, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ ইনকাম। তাহলে টোটাল খরচ থেকে এই আয়টা বাদ দিলে কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, উৎপাদনের জন্য আমরা এই পরিমাণ খরচ পুট করলাম, অর্থাৎ খরচ প্রয়োগ করলাম। এর সাথে ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস। এই ওয়ার্ক ইন প্রসেস কি এটা তো জানতে হবে। ওয়ার্ক ইন প্রসেস হলো গত বছর আমরা যখন প্রোডাকশন করেছি, প্রোডাকশন শেষ, লাস্টে দেখা গেল কিছু প্রোডাক্ট, মনে করো আমরা কাঠের ফার্নিচার তৈরি করেছি, গত বছরের 10টা আলমারি শুধু ফিটিং করা হয়েছে, ওটার উপরে ভার্নিশ বা কোনো ধরনের ফিনিশিং বা ভার্নিশ করা হয় নাই। এই অবস্থায় কিছু প্রোডাক্ট আমাদের কারখানায় পড়ে থাকে, যেটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস। ওটা না র মেটেরিয়াল না ফিনিশ গুডস, র মেটেরিয়াল থেকে কাজ কিছু প্রোগ্রেস হয়ে আগিয়ে আমরা রেখেছি, কিন্তু ফিনিশড প্রোডাক্ট হিসাবে আমরা শোরুমে নিতে পারি নাই, মার্কেটে বিক্রি করতে পারি নাই। তাহলে এই ধরনের প্রোডাক্ট যা র মেটেরিয়াল থেকে কিছু প্রোগ্রেস হয়ে অগ্রগতির পথে আগিয়ে আসছে কিন্তু ফিনিশ করতে পারি নাই, এই ধরনের প্রোডাক্ট গত বছরের যদি কিছু থেকে থাকে সেটা এবছরের শুরুতে আমরা এনে উৎপাদনের খরচের সাথে যোগ করে ওটা তাড়াতাড়ি ফিনিশিং করব। তাহলে এটা যোগ করে দাম হবে কস্ট অফ গুডস প্রসেস অথবা কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড লেস ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস। ঠিক এবছরও কিছু প্রোডাক্ট আমাদের আনফিনিশড অবস্থায় থেকে যেতে পারে, যেটা না র মেটেরিয়াল না ফিনিশ গুডস। র মেটেরিয়াল থেকে কিছু প্রোগ্রেস হয়ে সামনে আগিয়ে আসছে কিন্তু ফিনিশ করতে পারি নাই, এই ধরনের প্রোডাক্টকে বলে ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস। এটাকে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে হবে কস্ট ওয়ার্কস কস্ট, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা কস্ট চার্জ ইনটু প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে এই সব খরচগুলি যোগ বিয়োগ করার পরে আমরা পাবো ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এর এখন মাল আমাদের একটা পর্যায়ে চলে আসছে, এখন আর আমাদের ম্যাটেরিয়াল নাই, আমাদের হয়ে গেছে প্রোডাক্ট, আমাদের হয়ে গেছে প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট আমাদের 6,25,000 টাকা খরচ করার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের এবছর প্রোডাক্টগুলি ফিনিশিং হয়ে গেল। এখন এই প্রোডাক্টগুলি আমরা বিক্রয়ের পূর্বে নিয়ে উৎপাদিত পণ্যের গুদামে রাখবো। তাহলে ওই গুদামে ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বিগত বছরের গত বছরের উৎপাদিত পণ্য সবগুলি আমরা একদম ক্লিয়ারিং সেল দিতে পারি নাই, কিছু প্রোডাক্ট আমাদের আনসোল্ড ছিল, সেটার সাথে এটা যোগ করব। তাহলে এবছরের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং হচ্ছে 6,25,000 অ্যাড ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, বিগত বছরের প্রোডাক্ট উৎপাদিত পণ্য যা বিগত বছরে বিক্রি হয় না সেটা যোগ করব। যোগ করলে হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল,
বিক্রয়ের জন্য আমাদের পর্যাপ্ত মাল, বিক্রয়ের জন্য পর্যাপ্ত মাল, এই পরিমাণ মাল আমাদের হলে এখন বিক্রয়ের প্রস্তুতি নিতে পারি। কিন্তু সব মালই কি আমরা একদম ক্লিয়ারিং সেলের চিন্তা রাখতে পারি? না, রাখতে পারি না। ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, কিছু মাল স্টকে থেকে যাবে যেটা এবছর বিক্রয় সম্ভব হবে না, নেক্সট ইয়ারে পরবর্তী বছরগুলিতে আমরা এটা বিক্রয়ের চেষ্টা করব। তাহলে ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিলে আমরা যে খরচ পাবো এটার নাম দেব কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট। যেই পরিমাণ মাল বিক্রি করব তার খরচ, অথবা যেই পরিমাণ মাল বিক্রয়ের জন্য গুদাম থেকে বের করে নিয়ে যাব তার কস্ট, খরচ। তাহলে দেখো আমরা কি পেলাম, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট। তাহলে এবছর আমাদের উৎপাদিত পণ্য যেগুলি বিক্রি করার জন্য একদম অ্যাভেলেবেল ছিল তার থেকে ক্লোজিংটা বাদ দিয়ে এই পরিমাণ মাল বিক্রয়ের জন্য আমরা বাজারে নেব বা শোরুমে নেব। এখন আসো এই পণ্য আমরা বিক্রয়ের জন্য নেব। তাহলে বিক্রয়, আমি যে এত ভালো পণ্য তৈরি করি, আমরা যে এত ভালো উৎপাদন করি, সেটা কি আমাদের কাস্টমার জানে? সেটা কি আমাদের কাস্টমাররা জানে? আমাদের কনজিউমাররা জানে? যেমন আমি যে তোমাদেরকে এত ভালো পড়াবো, আমি যে তোমাদেরকে ভালো লেকচার দেবো, তোমরা বুঝতে পারবা, তোমরা কি আমাকে জানো? চিনো? জানো না। দেখো আমরা এখানে ছোট্ট একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টিং পয়েন্ট কোচিং ফর বিকম পাস অনার্স বিবিএ আইসিএমএ এবং সিএ ক্লাসের, বিবিএ এবং এমবিএ ক্লাসের কোচিং করানো হয়। আমাদের দুইটা শাখায় কোচিং হয়, সায়েন্স ল্যাব ব্রাঞ্চ, 1 কলেজ স্ট্রিট ফার্স্ট ফ্লোর, 2য় তলা, ঢাকা, অ্যান্ড রামপুরা ব্রাঞ্চ 2 ইস্ট রামপুরা, ঢাকা, 2 নম্বর পূর্ব রামপুরা, ঢাকা। আমাদের ফোন নাম্বার এখানে দেয়া আছে, এই দেখো, এস আহমেদ স্যার, প্রিন্সিপাল, এসবি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এবং বিকম অনার্স, এমকম অ্যাকাউন্টিং ফার্স্ট ক্লাস, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সিসি। তাহলে দেখো আমাদের যেমন এখানে একটা অ্যাডভার্টাইজ আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আমি যে এত ভালো পণ্য উৎপাদন করি সেই পণ্যেরও তো একটা বিজ্ঞাপন দিতে হবে, নতুবা কি তুমি আমার পণ্য চিনো? আমাদের এই পণ্য যে এত গুণগত মান ভালো, দামে কম, ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, এটা তোমরা জানো না। তাইলে প্রোডাক্টগুলি আমরা সেলের জন্য নিলে আমরা বিক্রয় এবং বন্টন সংক্রান্ত খরচগুলি এখানে যুক্ত করব। আর এই প্রোডাক্ট উৎপাদন করতে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম শুধু কারখানা পর্যন্ত, কারখানার পরেও কিছু খরচ আছে, যেমন কারখানাকে কন্ট্রোল করে কে? কন্ট্রোল করে অফিস। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন খরচগুলিও আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে যে টোটাল কস্ট অফ গুডস সোল্ড, যেই পণ্য বিক্রি করব তার যে টোটাল খরচ, এই খরচের সাথে আমরা কি যোগ করব? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এই দুইটা যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট, টোটাল কস্ট। এই বিক্রয় মূল্য থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো গ্রোস মার্জিন, গ্রোস মার্জিন থেকে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বাদ দিলে পাবো নেট ইনকাম। এখন আসো তাহলে কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। লেখো, সেলস বা সেলিং প্রাইস আছে 10 লাখ, লেস সেলস রিটার্ন, বিক্রয় ফেরত থাকতে পারে, এটা আমরা বাদ দেব। মনে করি বিক্রয় ফেরত আছে 10,000, এগুলি সব কাল্পনিক ফিগার, আমি কাল্পনিকভাবে একটা ফিগার দিয়ে তোমাকে টোটাল খরচের তালিকাটা দেখানোর চেষ্টা করলাম। দেখো, সেল বা সেলিং প্রাইস লেস সেলস রিটার্ন বাদ দিলে থাকলো 9,90,000। এর থেকে বাদ দাও কস্ট অফ গুডস সোল্ড বা সোল্ড আউট। ওই যে প্রথম ধাপে আমরা যে খরচটা পাইছিলাম, দেখো কস্ট অফ গুডস সোল্ড বা সোল্ড আউট 6,30,000, এই 6,30,000 এনে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো কস্ট অফ গুডস সোল্ড নামে। তাহলে পাবো গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট বা গ্রোস কন্ট্রিবিউশন, লেস কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস। কমার্শিয়াল মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় খরচ, আর মার্কেটিং অর্থ বিক্রয় এবং বন্টন সংক্রান্ত খরচ অথবা অপারেটিং এক্সপেন্সেস, এই খরচটা আমরা বাদ দেবো। এই খরচগুলিতে এখানে 2 ধাপে খরচ হয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কস্ট,
আর একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে এখন আসো অফিসের ভিতরে কি কি যাইতে পারে। আমরা অফিস মেনটেন করলে অফিসের ভাড়া থাকবে, অফিস রেন্ট, অফিস লাইটিং, অফিস তো অন্ধকারে থাকা যাবে না, লাইটিং বা ইলেকট্রিসিটি, অফিসের লাইটিংকে বলে ইলেকট্রিসিটি, অফিস স্টাফ স্যালারি অথবা ম্যানেজিং ডাইরেক্টর স্যালারি অথবা রিমুনারেশন কর্মচারীদের দেওয়া হয় বেতন, স্যালারি কর্মকর্তাদের দেওয়া হয় রিমুনারেশন। এটা ম্যানেজিং ডাইরেক্টর রিমুনারেশন নামেও থাকতে পারে। অফিস সাপ্লাইজ বা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, আমেরিকান ইংলিশে বলে সাপ্লাইজ, ব্রিটিশ ইংলিশে বলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, অর্থাৎ অফিসের অনিহারী দ্রব্য, কাগজ কলম খাতা পেন্সিল। কাউন্টিং হাউস স্যালারি, যেখানে হিসাব নিকাশগুলি সংগঠিত হয়, সেখানকার যে স্টাফ থাকে তাদের বেতন। ডাইরেক্টর অ্যান্ড অডিটর ফিস, আমাদের অফিসের ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর থাকে তাদের ফি দিতে হয়, অথবা আমরা যদি অডিটর নিয়োগ করি হিসাব নিরীক্ষা করার জন্য তাদের যে ফি দেব, এটাও অফিসিয়াল খরচ। লিগাল এক্সপেন্সেস, অফিসে যদি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয়, মামলা মোকদ্দমা বা কোনো আইনগত ব্যবস্থা থাকে, সেই জন্য আইন সংক্রান্ত খরচ করলে সেটা অফিস খরচ, লিগাল এক্সপেন্সেস। টাইম কিপিং স্যালারি, যেমন আমরা অফিসে ইন করলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন করি অথবা কার্ড পাঞ্চ করে ইন করি, তার কারণ আমরা সময় মতো অফিসে ঢুকি না অফিস থেকে সময় মতো বের হই, সেটা তো মালিক পক্ষ সবসময় আমাদেরকে নজরে রাখতে পারে না। সে এই টাইম কিপিং এর মাধ্যমে জানতে পারে যে কখন আমরা অফিসে ইন করলাম, কখন অফিস থেকে আউট হইলাম। তাহলে এন্ট্রান্স অ্যান্ড এক্সিটটা প্রমাণ করা যায়। তাহলে এই জন্য টাইম কিপিং এই বর্তমান আধুনিক যুগে ফিঙ্গারপ্রিন্ট অথবা কার্ড পাঞ্চ আছে, কিন্তু আগের সময় পূর্ববর্তী সময়গুলিতে আধুনিক সভ্যতার আগে এটা ছিল টাইম কিপার নামে লোক নিয়োগ করা হতো। এখনো গার্মেন্টস ফ্যাক্টরিতে গেটের সামনে একজন টাইম কিপার দাঁড়িয়ে থাকে, ওয়ার্কাররা ঢোকার সময় তাদের ওই যে কার্ডটা ওরা রেখে দেয়, আবার দুপুরের আগে আগে ওদের ফ্লোরে পৌঁছে দিয়ে দেয়। ওরা সময় মতো অফিসে ঢুকলো কিনা সেটা কিপ করে, রক্ষণ করে। তাহলে টাইম কিপিং স্যালারি, পোস্টেজ, টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন, সাধারণত এরা অফিসিয়াল খরচ হয়, চিঠিপত্র লেনদেন যে খরচগুলি। এরপরে আসো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, বিক্রয় এবং বন্টন সংক্রান্ত খরচ। কি কি খরচ থাকতে পারে? সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন, দোকানে সেলসম্যান লাগে তাদের বেতন দিতে হয় অথবা স্যালারি দিতে, কমিশন দিতে হয়। শোরুম রেন্ট, আমরা যে দোকানটা চালাবো বা শোরুম নেব, শোরুমের ভাড়া দিতে হবে। শোরুম লাইটিং অ্যান্ড হিটিং, শোরুমে আধুনিক লাইটিং এবং হিটিং এর ব্যবস্থা করতে হয়, অথবা অন্ধকার থেকে আমাদের বাঁচার জন্য অবশ্যই লাইটিং লাগে, হিটিং লাগে। ক্যারেজ আউটওয়ার্ডস, বিক্রিত পণ্য ওই ক্রেতাদের দ্বারে পৌঁছে যদি দিতে হয়, ক্যারেজ আউটওয়ার্ডস বলে। অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন খরচ। ব্যাড ডেপস বা ব্যাড ডেপস রিটার্ন অফ, অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা অবলোপন করা যাকে বলে, অর্থাৎ কুরিন। অনাদায়ী, যাদের কাছে পণ্য বিক্রি করছি তাদের থেকে টাকা আদায় করা যাবে না, এটা বিক্রয় সংক্রান্ত খরচ। মার্কেট রিসার্চ অ্যান্ড সেলস প্রমোশন এক্সপেন্সেস, আমরা মার্কেট রিসার্চ ম্যানেজার নিয়োগ করে থাকি, স্টাফ নিয়োগ করে থাকি যে আমাদের প্রোডাক্টের কোথায় ভালো চাহিদা আছে, চাহিদা কেন কমে গেল বা চাহিদা কিভাবে বৃদ্ধি করা যায়, এজন্য প্রোডাক্ট সেলের জন্য রিসার্চ স্টাফ নিয়োগ করা হয়, তাদের যে স্যালারি দেওয়া হয়। মার্কেট রিসার্চ অ্যান্ড সেলস প্রমোশন এক্সপেন্সেস। ডেপস কালেকশন এক্সপেন্সেস, আমরা যদি ধারে মাল বিক্রি করি যাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল, ব্রিটিশ ইংলিশে বলা হয়তো সান্ড্রি ডেটর, বাংলায় বলা হয় বিবিধ দেনাদার, তাদের থেকে টাকা আদায় করার জন্য যে লোক নিয়োগ করা হয় তাদের পিছনে যে ব্যয়টা হয় তাকে বলে ব্যাড ডেপস কালেকশন এক্সপেন্সেস। স্যাম্পল অ্যান্ড ক্যাটালগ, আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল বিলি করি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি, যেমন ইউনিলিভার কোম্পানি প্রতি স্কুলে গিয়ে, নামি দামি স্কুলগুলিতে গিয়ে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে পেপসুডেন্ট পেস্ট সাথে একটা পেপসুডেন্ট ব্রাশ ওরা ফ্রি ডিস্ট্রিবিউশন করে আসে। কেন? যে আমি তো পাই নাই কখনো, কিন্তু আমি কিন্তু এখনো ওদের প্রচার দিচ্ছি, শুনেই প্রচার দিচ্ছি যে ওরা ইউনিলিভার কোম্পানি এভাবে বিলি বন্টন করে। তাহলে দেখো ইউনিলিভার কোম্পানির প্রচার কিন্তু আমার মুখ থেকেও বেরিয়ে আসছে। তাহলে এই জন্য আমরা ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশন করি। আর ক্যাটালগ, আমরা 2, 4, 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠার এক একটা ক্যাটালগ বই তৈরি করি, ওর ভিতরে আমাদের প্রোডাক্টের বিভিন্ন ধরনের নাম এবং প্রোডাক্টের গুণগত দিকগুলি, প্রোডাক্টের প্রাইস দেয়া হয়।
যেমন মডার্ন হার্বাল, তাদের একটা ক্যাটালগ বই আমার টেবিলে আসছে একবার, ওটার ভিতরে ওদের প্রোডাক্টের নাম, কোন প্রোডাক্ট কি কাজে আমরা ব্যবহার করব, কি উপকার পাবো, সেটা পর্যন্ত ওখানে লেখা আছে। তাহলে এটাকে বলে ক্যাটালগ, স্যাম্পল অ্যান্ড ক্যাটালগ। ডিসকাউন্ট অ্যালাউড, এটা নন প্রোডাক্টিভ এক্সপেন্সেস, এটা একটা অফিসিয়াল এক্সপেন্সেস অর্থাৎ ফিনান্সিয়াল এক্সপেন্সেস। তাহলে এটাও আমরা এখান থেকে বাদ দেব। তাহলে টোটাল খরচ দুইটা বাদ দেবো। তাহলে গ্রোস ইনকাম ছিল 2 লাখ, গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন 3,60,000, তার থেকে অফিসিয়াল খরচ 1,45,000 এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন খরচ 1,30,000 বাদ দিলে আমরা পাবো নেট ইনকাম কত, 85,000। তাইলে একটা ইনকাম স্টেটমেন্টের একটা কস্ট কনসেপ্টের কস্ট শিটের অঙ্ককে আমরা প্রথম 2 ভাগ করি। প্রথম হলো কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট, আর দ্বিতীয় ধাপ করি আমরা ইনকাম স্টেটমেন্ট। এখন কস্ট শিট করতে গেলে প্রথমে প্রাইম কস্ট পর্যন্ত 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3টা খরচ যোগ করে একটা নাম দিছি কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। তারপরে 3টা খরচ বিয়োগ করে একটা নাম দিছি কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। অ্যাভেলেবল শব্দটা বাদ পড়ে গেল, যে অ্যাভেলেবল আর লাগবে না, যা বাদ দেওয়ার দিয়ে এই পরিমাণ মাল আমরা ব্যবহার করব। এরপরে 3টা খরচ আবার যোগ করছি, যোগ করে নাম হলো প্রাইম কস্ট। এখন এই 3টা শব্দ বলার বিশেষত্ব কি, আমি বারবার কেন 3টি শব্দ বলছি? সাধারণত আমরা কস্ট কনসেপ্টের অঙ্ক করতে গেলে, কস্ট শিটের অঙ্ক করতে গেলে এই ধরনের এন্ট্রিগুলি সচরাচর আমাদের চোখে পড়ে 3টা। এর 3টার বেশি খুব একটা আমরা দেখি না বললেই চলে। আর অধিকাংশ অঙ্কে 1টা বা 2টা করে আমরা লক্ষ্য করেছি। তোমরা 1টা বা 2টার বেশি পাবে না। সর্বোচ্চ যা আছে আমি সর্বোচ্চ সংখ্যক এন্ট্রিগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, অ্যাট পারচেজ অফ র মেটেরিয়াল, অ্যাট ক্যারেজ ইনওয়ার্ড। 3টা খরচ যোগ করে নাম দিলাম কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আবার 3টা খরচ বাদ দিয়ে একটা নাম দেব পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ডস, অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বা ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। এই 3টা খরচ বাদ দিয়ে আর একটা নাম দেব কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। আবার 3টা খরচ যোগ করে একটা নাম দেব। এই খরচ 3টা কি, ডাইরেক্ট লেবার। সিনোনিমসগুলি হলো আলাদা আলাদা নামে বলবে কি কি, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস, এরপর ডাইরেক্ট এক্সপেন্সেস, এরপরে প্যাকিং এক্সপেন্সেস ফর প্রোডাকশন, যার বিস্তারিত ব্যাখ্যা আমি একটু আগেই বলেছি। তুমি ভুলে গেলে আর একবার পিছন থেকে তোমরা ইউটিউবে দেখে নাও। তাহলে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, প্যাকিং এক্সপেন্সেস ফর প্রোডাকশন, এই 3টা খরচ আবার আমরা যোগ করলে নাম হবে প্রাইম কস্ট, পিসি, প্রাইম কস্ট। তাহলে একটু সংক্ষেপে বলে নেই, 3টা খরচ যোগ করলে একটা নাম হবে, 3টা খরচ বিয়োগ করে আর একটা নাম দেবো, 3টা খরচ যোগ করে আর একটা নাম দেবো। প্রথম 3টা খরচ যোগ করে একটা নাম দেবো, আবার 3টা খরচ বিয়োগ করে একটা নাম দেবো, 3টা খরচ যোগ করে আর একটা নাম দেবো। 3টা যোগ, 3টা বিয়োগ, 3টা যোগ, 3টা যোগ করে একটা নাম, 3টা বিয়োগ করে একটা নাম, আবার 3টা খরচ যোগ করে একটা নাম, 3টা খরচ যোগ করে একটা নাম, 3টা খরচ বিয়োগ করে একটা নাম, আবার 3টা খরচ যোগ করে একটা নাম। এইটা হলো অঙ্কের একদম মূল জিনিস, এটা হলো অঙ্কের রুহু বলি আমরা যাকে। এই জিনিসটুকু যদি তোমাদের নলেজে না থাকে তাহলে কস্ট কনসেপ্টে কোনো অঙ্ক করতে গিয়া তোমরা সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না। আর পূর্ণাঙ্গ কস্ট শিটটা ধারণায় থাকলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং যারা অ্যাকাউন্টিংয়ে পড়ে ওদের কস্ট অ্যাকাউন্টিং নামে একটা পূর্ণাঙ্গ সাবজেক্টই আছে, সেখানে সব চ্যাপ্টারগুলিতে এই কস্ট শিটের প্রয়োগ আছে। তাহলে এখন দেখো কস্ট শিট এই চ্যাপ্টারটা আমাদের অতি জরুরি ভাবে জানার মতো একটা চ্যাপ্টার, এটা জানতেই হবে। তাহলে দেখো 3টা খরচ যোগ করলে একটা নাম, 3টা খরচ বিয়োগ করলে একটা নাম, আবার 3টা খরচ যোগ করলে একটা নাম। তাহলে প্রথম যেই 3টা খরচ যোগ করে একটা নাম দেব, নাম কি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল, অ্যাড ক্যারেজ ইনওয়ার্ড। 3টা যোগ করে নাম দেব কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আবার 3টা বিয়োগ দেব পারচেজ রিটার্ন, অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। 3টা বিয়োগ করে নাম দেব কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। আবার 3টা যোগ করব ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস, এর সাথে ডাইরেক্ট এক্সপেন্সেস, প্যাকিং এক্সপেন্সেস ফর প্রোডাকশন। এই 3টা বিয়োগ করে আর একটা নাম দেব। তাইলে হবে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এখন আসো মনে রাখার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে আমি এখানে দেখাবো।
প্রথম 3টা যোগ করে একটা নাম, আবার 3টা বিয়োগ করে একটা নাম, আবার 3টা যোগ করে একটা নাম। ঠিক এইভাবে মনে রাখার জন্য ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করার পরে আবার 3টা খরচ যোগ বিয়োগ করে 3টা নাম দেব। ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ বিয়োগ করার পরে আবার 3টা না, এখানে 4টা খরচ যোগ বিয়োগ করে 4টা নাম দেব। ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ বিয়োগ করে 4টা খরচ যোগ করে 4টা নাম দেব। তাহলে ফ্যাক্টরির যাবতীয় খরচগুলি আমরা যোগ করলাম। এই দেখো, ফ্যাক্টরি এক্সপেন্সেস বা ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরির যাবতীয় খরচগুলি এখানে আনলাম, এনে যোগ করলাম। যোগ করে লেস সেলস অফ স্ক্র্যাপ বাদ দিলাম, বাদ দিয়ে একটা নাম দিব কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন। তাহলে ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে তার থেকে বাদ দিতে হবে সেলস অফ স্ক্র্যাপ। ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে তার থেকে বাদ দিতে হবে সেলস অফ স্ক্র্যাপ। ফ্যাক্টরির যাবতীয় খরচ বাদ দিয়ে যোগ করে তার থেকে বাদ দিতে হবে সেলস অফ স্ক্র্যাপ। তাহলে সেলস অফ স্ক্র্যাপ ফ্যাক্টরির খরচের নিচে গিয়ে বিয়োগ করতে হয়। ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে বাদ দেব সেলস অফ স্ক্র্যাপ, বাদ দেব সেলস অফ স্ক্র্যাপ, বাদ দিয়ে এখানে একটা নাম দেব কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন। এরপরে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্কের ডব্লিউ, ইনের আই, প্রসেসের পি, ওয়ার্ক ইন প্রসেস, সংক্ষেপে আমরা এটাকে বলি ডব্লিউআইপি। ওপেনিং ডব্লিউআইপি, ওপেনিং ডব্লিউআইপি যোগ করব, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব, যোগ করে একটা নাম দেব কস্ট অফ গুডস প্রসেস। ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দেব, বাদ দিয়ে আমরা নাম দেব ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা কস্ট চার্জ ইনটু প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই হলো একটা ধাপ। তাইলে ফ্যাক্টরির নিচে আমরা 3টা নাম দেব। কি কি? সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে একটা নাম দেব কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, আর ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস বা বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস বা ওপেনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস, যে নামেই বলো, ওপেনিং ডব্লিউআইপি যোগ করে একটা নাম দেব কস্ট অফ গুডস প্রসেস। ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিয়ে নাম দেব ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে দেখো, প্রথমে 3টা খরচ যোগ করে একটা নাম দেব, 3টা খরচ যোগ করে একটা নাম দেব, 3টা খরচ বিয়োগ করে একটা নাম দেব, আবার 3টা খরচ যোগ করে একটা নাম দেব। ফ্যাক্টরির যাবতীয় খরচগুলি যোগ করে তার থেকে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে একটা নাম দেব, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করে একটা নাম দেব, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করে একটা নাম দেব। তাইলে প্রথমে 3টা খরচ যোগ করে একটা নাম, আবার 3টা খরচ বিয়োগ দিয়ে একটা নাম, আবার 3টা খরচ বাদ দিয়ে একটা নাম। এগুলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে, ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে একটা খরচ বাদ দিয়ে একটা নাম, একটা খরচ যোগ বিয়োগ করে, নট অনলি যোগ নট অনলি বিয়োগ, যোগ বিয়োগ দুইটাই আছে। তাহলে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে নাম দেব কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন। ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস যোগ করে নাম দেব কস্ট অফ গুডস প্রসেসড ইন অথবা কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড, লেস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস ডব্লিউআইপি বাদ দিয়ে নাম দেব ওয়ার্কস কস্ট বা এটাকে সংক্ষেপে আমরা এই 2টা নাম বেশি বলি, ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তাইলে দেখো, ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে তার নিচে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে একটা নাম, ওয়ার্ক ইন ওপেনিং ডব্লিউআইপি যোগ করে একটা নাম, আর ক্লোজিং ডব্লিউআইপি বিয়োগ করে একটা নাম। তাইলে প্রথম টপে চলে যায় একদম উপরে, 3টা খরচ যোগ করে নাম দেবো কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, 3টা খরচ বিয়োগ দিয়ে নাম দেবো কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম, 3টা খরচ আবার যোগ করে নাম দেবো প্রাইম কস্ট পিসি। এরপরে ফ্যাক্টরির যাবতীয় খরচগুলি যোগ করে তার থেকে একটা খরচ যোগ বিয়োগ করে একটা নাম দেব। সেলস অফ স্ক্র্যাপ বাদ দিলে নাম হবে কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, তার সাথে ওপেনিং ডব্লিউআইপি যোগ করলে নাম হবে কস্ট অফ গুডস প্রসেস। এই ডব্লিউআইপি বলতে আবার একটু দেখাইনি, ওয়ার্কসের ডব্লিউ, ওয়ার্কসের ডব্লিউ, ইনের আই, ডব্লিউ আই, আর প্রোডাকশন প্রসেসের পি, ওয়ার্ক ইন প্রসেস, সংক্ষেপে আমরা বলি ডব্লিউআইপি, ডব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রসেস, সংক্ষেপে এটাকে আমরা বলি ডব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রসেস। আমি এখানে লিখে দেখিয়ে দিলাম। তাহলে ওপেনিং ডব্লিউআইপি যোগ করে একটা নাম দেব কস্ট অফ গুডস প্রসেস বা কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য ইয়ার, লেস ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিলে নাম হবে কস্ট অফ ওয়ার্কস কস্ট বা
প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ওপেনিং ডব্লিউআইপি যোগ করে একটা নাম দেব কস্ট অফ গুডস প্রসেস, আর ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিয়ে একটা নাম দেব ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে দেখো মনে রাখার সুবিধার্থে প্রথম তিনটা খরচ যোগ করে যে নাম হবে এই নামটা বারবার তোমরা খাতায় লিখো, বারবার খাতায় লিখো। পরীক্ষা হলে ডাইনে বাই তাকাইয়ে কিন্তু এই নাম লেখা সম্ভব না। তিনটা খরচ যোগ করে নাম হবে কি? কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আমরা যে র মেটেরিয়াল ব্যবহারের জন্য পর্যাপ্ত র মেটেরিয়াল কিনলাম তার কস্ট, তার খরচ কত। এরপরে তিনটা বিয়োগ দিয়ে লেখো কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম, আমরা যে র মেটেরিয়াল ইউজ করলাম তার খরচ কত। তারপরে তিনটা খরচ যোগ করে নাম দেওয়া প্রাইম কস্ট, প্রাইম কস্ট, প্রাইম কস্ট, পিসি মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়। এরপরে ফ্যাক্টরির যাবতীয় খরচগুলি যোগ করে তার থেকে পর্যায়ক্রমে একে একে তিনটা খরচ যোগ বিয়োগ করে তিনটা নাম দাও। প্রথমে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে একটা নাম দাও কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন। তারপরে ওপেনিং ডব্লিউআইপি যোগ করে একটা নাম দাও, নাম হবে কস্ট অফ গুড প্রসেস। এরপরে ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিয়ে একটা নাম দাও ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে প্রোডাক্ট চলে যাবে ফিনিশড প্রোডাক্টের গুদামে, প্রোডাক্ট চলে যাবে ফিনিশড প্রোডাক্টের গুদামে, প্রোডাক্ট চলে যাবে ফিনিশড প্রোডাক্টের গুদামে। আমরা এখন ফিনিশড প্রোডাক্ট এটা আলাদাভাবে একটা কস্ট অফ গুডস সোল্ড নামে স্টেটমেন্ট তৈরি করতে বলে। মাঝে মাঝে আমাদের অঙ্কে বলবে কস্ট অফ গুডস সোল্ড নামে একটা স্টেপ তৈরি করো। তাইলে আমরা এই ওটা না বললে একবারে কস্ট শিটের নিচেটাকে আমরা দেখাবো। তাইলে দেখো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। এই যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আমাদের কত আছে? কস্ট ওয়ার্কস কস্টের পরে 6,25,000 পরে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, অর্থাৎ গতবারের উৎপাদিত মাল, গতবার সবগুলি বিক্রি করতে পারি নাই, যেগুলি এবছর আমরা উৎপাদিত পণ্যের সাথে যোগ করে মার্কেটে নেব, বাজারে নেব, বিক্রয়ের জন্য আমরা বিজ্ঞাপন দেবো এবং বিক্রয়ের চেষ্টা করব। তাহলে ওপেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং সাথে অথবা ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করে একটা নাম দেব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ক্লোজিং ফিনিশ গুডস বাদ দিয়ে নাম দেব কস্ট অফ গুডস সোল্ড বা সোল্ড আউট। তাইলে ফিনিশ গুডসের ওখানে দুইটা নাম দিতে হবে। প্রথম দেব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, ওই যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা বের হইলো, আমি এখানে লাল কালার করে তোমাদেরকে দেখাই দিই যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের যেটা বের হইলো, ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা বের হইলো এর সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করব, যোগ করে নাম দেব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আর ক্লোজিং ফিনিশ গুডস আমরা বাদ দেব, যেটা এবার বিক্রি করতে পারবো না, গুদামে রেখে দেবো, সেটা বাদে নাম দেব কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট। তাহলে ওপেনিং ফিনিশ গুডস যোগ করবো, ক্লোজিং ফিনিশ গুডস বাদ দেব, ওপেনিং ফিনিশ গুডস যোগ করবো, যোগ করে নাম দেব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ক্লোজিং ফিনিশ গুডস বাদ দেব, নাম দেব কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট। তাহলে দেখো কস্ট শিটের ভিতরে টোটাল নাম হলো আমাদের 8টা। তাহলে দেখো নাম 8টা মনে রাখা খুব সহজ। দেখো প্রথম 3টা খরচ যোগ করে একটা নাম দেব, পরবর্তীতে 3টা খরচ যোগ করে আর একটা নাম দেবো, হইলো 2টা নাম, আবার 3টা খরচ যোগ করে আর একটা নাম দেবো, গেল 3টা নাম। এরপরে ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে ফ্যাক্টরির নিচে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে একটা নাম দেব, গেল 4র্থ নাম। এরপরে ওপেনিং ডব্লিউআইপি যোগ করে একটা নাম দেব, 5ম নাম। ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিয়ে দেব, 6ষ্ঠ নাম, গেল 6টা নাম। এরপরে ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করে একটা নাম দেব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিয়ে নাম দেব কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড আউট। তাহলে দেখো 8টা নাম আমরা 3 ধাপে শিখলাম। প্রথম 3টা খরচ যোগ করে নাম দেব কস্ট অফ গুডস অ্যাভেলেবল, কস্ট অফ র মেটেরিয়াল, কস্ট অফ নট গুডস, কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। 3টা খরচ বাদ দিয়ে বলবো কস্ট অফ মেটেরিয়াল ইউজ বা কনজিউম। 3টা খরচ বাদ দিয়ে আবার যোগ করে বলবো প্রাইম কস্ট। ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে তার থেকে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিয়ে বলবো কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন। এর সাথে ওপেনিং ডব্লিউআইপি যোগ করে নাম দেব কস্ট অফ গুডস প্রসেসড। এর থেকে ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিয়ে নাম দেব ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট।
এখন এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ফিনিশ গুডসের ওপেনিংটা যোগ করে নাম দেব কস্ট অফ গুডস। গুডস গুডস এখন আর মেটেরিয়াল নাই, আমাদের গুডস প্রোডাক্টে পরিণত হয়ে গেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, এর থেকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাদ দিলে নাম হবে কস্ট অফ গুডস সোল্ড আউট। তাইলে প্রথম 3টা খরচ যোগ করে হবে কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, 3টা খরচ বাদ দিয়ে হবে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কনজিউম, 3টা খরচ যোগ করলে হবে প্রাইম কস্ট পিসি, ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে তার থেকে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিলে হবে কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, ওপেনিং ডব্লিউআইপি যোগ করলে হবে কস্ট অফ গুডস প্রসেস, ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিলে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে ফিনিশ গুডসের ওপেনিং যোগ করে একটা নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, ক্লোজিংটা বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বা সোল্ড আউট। গেল আমাদের কস্ট শিট অংশটা। এখন যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলে তাইলে ইনকাম স্টেটমেন্টও আমাদের 3টা ধাপে খরচগুলি দেখাতে হবে। প্রথমে সেলস প্রাইস থেকে সেলস রিটার্ন, সেলস প্রাইস লেস রিটার্ন, রিটার্ন থাকতেও পারে নাও থাকতে পারে, আমি এই রিটার্নের কথাটা উল্লেখ করতে চাই না। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যেটা কস্ট শিটে পেয়ে আসছি এটা বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন। এখান থেকে কমার্শিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস নামে 2টা খরচ আবার বাদ দেবো, একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর একটা বাদ দেবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই 2টা খরচ বাদ দিলে পাবো আমরা নেট ইনকাম। তাহলে ইনকাম স্টেটমেন্টটা বেসিক্যালি খুব ইজি জিনিস, ইনকাম স্টেটমেন্টটা খুব সহজ জিনিস। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট, তার থেকে কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস হেডলাইন লিখে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত খরচগুলি এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সংক্রান্ত খরচগুলি 2টা আলাদা আলাদা লিখে আমার গ্রোস প্রফিট থেকে যদি বিয়োগ দেই তাহলে পাবো নেট প্রফিট বা নেট ইনকাম। শিক্ষার্থী বন্ধুগণ, আমি মনে করি এই একটা কনসেপ্টের অঙ্ক যদি তুমি বারবার দেখে নাও তাহলে কস্ট কনসেপ্টে যত রকমের অঙ্ক থাকবে প্রত্যেকটাই তুমি পারবে। আর এই ধাপগুলি কোন কোন ধাপে কি খরচ হয়, এখন তুমি যদি এক ধাপের খরচ অন্য ধাপের ভিতরে গিয়ে লিখে ফেলো তাহলে অঙ্ক ভুল হবে, সে অঙ্ক তোমার কখনো সঠিক রেজাল্ট দিবে না। তাহলে তোমার জানতে হবে এই কোন কোন ধাপে কোন খরচ যাবে, কোন খরচ যোগ হইয়া কি নাম হবে, কোন খরচ যোগ করার পরে কি নাম হবে। এই নামগুলি তুমি কয়েকবার দেখো এবং 2, 3, 4 বার তুমি অঙ্কটা লিখো। একবার লিখতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগবে, তুমি 1 ঘন্টায় 4 বার লিখতে পারবে। একটা অঙ্ক কষ্ট করে শিখো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যত চ্যাপ্টার করবে, কস্ট অ্যাকাউন্টিং এ যত চ্যাপ্টার করবে, সব চ্যাপ্টারে এটার প্রয়োগ আছে। আর এই চ্যাপ্টারে অন্যান্য অঙ্কগুলিও এটার মাধ্যমেই আমরা সমাধান করব। আমি কিন্তু একাধিক অঙ্ক এই ফরম্যাটে শুধু টাকার অঙ্ক মুছে ফেলবো, অন্য একটা অঙ্ক নেব, কোন কোন নাম আছে ওর সামনে টাকাটা এখানে বসিয়ে দেব। একই ফরম্যাটের ভিতরে সব ধরনের অঙ্কগুলি করা যাবে। আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটা বুঝতে পারছো। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।